আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে তোমাদেরকে আমি পড়াবো মানব শারীরতত্ত্বের অধ্যায়ের রক্ত ও সংবহন। জীবদেহের খাদ্যসার, রেচন বর্জ্য পদার্থ, শ্বসনিক পদার্থ, এনজাইম, হরমোন ইত্যাদি এবং বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটা তন্ত্রের প্রয়োজন হয়। যে তন্ত্রের মাধ্যমে এই কাজগুলো করা হয় তাকে বলা হয় সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র গঠিত হয় রক্তবাহিকা ও হৃৎপিণ্ড নিয়ে। এখন আসো রক্ত, আমাদের আজকের পাঠ্য বিষয় রক্ত। রক্ত কি? রক্ত কাকে বলে? রক্ত এক প্রকার তরল যোজক কলা, যার মধ্যে পানি, ভাসমান কণিকা ও দ্রবীভূত কঠিন পদার্থ থাকে। আমি আবার বলছি, রক্ত এক প্রকার যোজক কলা, যার মধ্যে পানি, ভাসমান কণিকা ও দ্রবীভূত কঠিন পদার্থ থাকে। এখন আসো মানুষের রক্ত। মানুষের রক্ত লাল বর্ণের, অস্বচ্ছ, লবণাক্ত এবং চটচটে পদার্থ। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, অর্থাৎ তার দৈহিক ওজনের 8%। এই রক্তের খারত্ব 7.35 থেকে 7.45। এর তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, সেলসিয়াস, আমি সেন্টিগ্রেড বলি না কিন্তু, সেলসিয়াস। এবং এর আপেক্ষিক গুরুত্ব 1.065, অর্থাৎ 65, 1.065, অর্থাৎ পানির থেকে অল্প একটু বেশি। রক্তবাহিকার মাধ্যমে প্রবাহিত হয়। মানুষের শরীরে রক্তবাহিকার মাধ্যমে পরিবাহিত হয়। আমরা যে ঘাসফড়িং করছিলাম, ঘাসফড়িংয়ে কিন্তু দেহ গহ্বরের মধ্যে রক্ত প্রবাহিত হতো, কিন্তু মানুষের একমাত্র রক্তবাহিকাতেই থাকে। অর্থাৎ এক বাহিকা থেকে অন্য বাহিকা হয়ে রক্ত জালক হয়ে রক্তকোষ, শরীরের কোষ, টিস্যু তথা কোষের মধ্যে পৌঁছায়। এখন আসো রক্তের উপাদান, অর্থাৎ রক্ত কি কি নিয়ে গঠিত। রক্তকে যদি আমরা একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে একটু ঝাঁকাই, তাহলে আমরা দেখতে পাবো রক্ত মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। উপরের দিকে হালকা হলুদ বর্ণের যে স্তরটা পড়ে তাকে বলা হয় রক্তরস বা ব্লাড প্লাজমা। এটা 55 ভাগ থাকে। আর নিচের দিকে একটু লালচে বর্ণের যেটা থাকে তাকে বলা হয় রক্তকণিকা, যেটা 45 ভাগ থাকে। আমি এখানে বোর্ডের মধ্যে 6 এঁকে দিয়েছি, তোমরা দেখো। রক্তরস বা প্লাজমা, রক্তকণিকা যেটা 45 ভাগ থাকে, আর রক্তরস ওটা 55 ভাগ থাকে। এই রসের মধ্যে 90 থেকে 92 ভাগ থাকে পানি। আমি লিখে দিচ্ছি এখানে 90 থেকে 92 ভাগ পানি, আর 8 থেকে 10 ভাগ থাকে কঠিন পদার্থ। কঠিন পদার্থকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, জৈব উপাদান, অজৈব উপাদান। জৈব উপাদান 7 থেকে 9 ভাগ, অজৈব উপাদান 0.9 ভাগ। জৈব উপাদান কি কি নিয়ে গঠিত সেটা দেখো। জৈব উপাদান খাদ্যসার, রেচন পদার্থ, এনজাইম, হরমোন ইত্যাদি নিয়ে গঠিত। আর অজৈব উপাদান দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি নিয়ে গঠিত। জৈব উপাদানের খাদ্যসার, আমরা যে খাবার খাই তার পরিপাকৃত অংশকে বলা হয়
সার। অর্থাৎ ধরুন যদি আমি একটা মাছ খাই, সেই মাছের মধ্যে কি থাকে, তার মধ্যে আমরা দেখি তোমার প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, তেল থাকে। ওর প্রোটিন অংশ অ্যামিনো অ্যাসিড হয়, আর কার্বোহাইড্রেট গ্লুকোজ হয়, তেলটা লিপিড হয়। এটা হচ্ছে খাদ্য সার। আর রেচন পদার্থ যেটা অ্যামিনো অ্যাসিড থেকে হয়, আমাদের দেহের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেটা বৃক্ষের মাধ্যমে দেহের বাইরে বের হয়। এখন আসো, আমরা যে অজৈব উপাদান লবণ খাই, সোডিয়াম, সেই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি হচ্ছে অজৈব উপাদান, যেটা 0.9 ভাগ থাকে। এখন রক্তরসের কাজ, রক্তরস কি কাজ করে? রক্তরস, রক্তকণিকা সমূহ রক্তরসের মধ্যে দ্রবীভূত থাকে। এটা বিভিন্ন কঠিন পদার্থ দ্রবীভূত করে, রক্তের তারুণ্য রক্ষা করে। এই রক্তরস খাদ্যসার কোষে কোষে টিস্যুতে পৌঁছাইয়া দেয়। এই রক্তরস সমগ্র দেহের অর্থাৎ যকৃৎ, পেশি ইত্যাদিতে উৎপন্ন তাপ রক্তরসের মাধ্যমে সারা দেহে সমানভাবে পরিবাহিত হয়। রক্তরস যে প্রকৃত প্রোটিন অণু রক্তরসের মধ্যে দ্রবীভূত থাকে, যেমন ধরো ফাইব্রিনোজেন, যেটা রক্ততঞ্চনে কাজ করে থাকে, তারপর গ্লোবিউলিন, যেটা প্রতিরক্ষায় করে কাজ করে থাকে, অ্যালবুমিন অস্মোটিক ব্যালেন্সের কাজ করে থাকে। রক্তরসের, তাহলে আমরা রক্তরস সম্বন্ধে মোটামুটি পড়লাম। এরপরে আমরা চলে যাই রক্তকণিকায়। রক্তকণিকার মধ্যে দেখো, আমরা রক্তকণিকাকে ওদের আকার, আকৃতি এবং তাদের নিউক্লিয়াসের উপস্থিতি ইত্যাদির উপর ভিত্তি করে, তাদের সংখ্যা ইত্যাদির উপর, আকার, আকৃতি, নিউক্লিয়াসের উপস্থিত, অনুপস্থিত ও তাদের সংখ্যার উপর ভিত্তি করে, গঠনের উপর, ওদের কাজের উপর ভিত্তি করে রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, যেটাকে সংক্ষেপে আরবিসি বলা হয়। আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, যেটাকে সংক্ষেপে ডাব্লিউবিসি বলা হয়। আরেকটা হচ্ছে অনুচক্রিকা, যেটাকে ইংরেজিতে প্লাটিলেটস বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম, লোহিত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম হচ্ছে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম লিউকোসাইট, আর অনুচক্রিকার বৈজ্ঞানিক নাম থ্রম্বোসাইট। নামগুলো একটু কঠিন, বারবার পড়লে ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম, শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম লিউকোসাইট, অনুচক্রিকার বৈজ্ঞানিক নাম থ্রম্বোসাইট। এরিথ্রোসাইট প্রতি ঘন মিলিমিটার রক্তে 50 থেকে 55 লক্ষ থাকে। এখন আমরা লোহিত রক্তকণিকা সম্বন্ধে পড়ব। লোহিত রক্তকণিকা একটু খেয়াল করো, লোহিত রক্তকণিকার প্রতি ঘন কিউবিক মিলিমিটার রক্তে 50 থেকে 55 লক্ষ থাকে। আর শ্বেত রক্তকণিকা থাকে কম, 6000 থেকে 8000 প্রতি ঘন মিলিমিটার রক্তে একজন প্রাপ্তবয়স্ক মানুষের। অনুচক্রিকা থাকে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। এখন আসো লোহিত রক্তকণিকা সম্বন্ধে আমরা আরেকটু জানি। লোহিত রক্তকণিকার আকার গোলাকার। আমি একটা লোহিত রক্তকণিকা আঁকছি।
রক্তকণিকা সম্বন্ধে একটু বলি। চিত্রে দেখতে পাচ্ছ লোহিত রক্তকণিকা গোলাকার, মাঝখানে একটু গর্ত মতো, অর্থাৎ মাঝখানে একটু চাপা, দ্বি অবতল যাকে বলে, দ্বি অবতল। এটা নিউক্লিয়াস থাকে না। এটার মধ্যে হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত এক রকম পদার্থ থাকে, যেটা হিমো মানে লৌহ, গ্লোবিন অর্থ প্রোটিন, এটা মিলে হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কারণে এটা লাল বর্ণ ধারণ করে। এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। মজ্জার কোষের নাম স্টেম সেল, স্টেম কোষ বা হিমোব্লাস্ট কোষ থেকে এটার উৎপত্তি হয়। এই উৎপত্তি হওয়ার প্রক্রিয়াটাকে এরিথ্রোপোয়েসিস বলা হয়। এই লোহিত রক্তকণিকা প্রতি ঘন কিউবিক মিলিমিটার রক্তে একজন ভ্রূণের 80 থেকে 90 লক্ষ থাকে, একটা শিশুর থাকে 60 থেকে 90 লক্ষ, প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের থাকে 50 লক্ষ, আর প্রাপ্তবয়স্ক মহিলার থাকে 45 লক্ষ। আবার গর্ভ অবস্থায় বা ব্যায়াম করলে এর একটু বেশ তারতম্য হয়। লোহিত রক্তকণিকার মধ্যে যে গ্লোবিন অণু থাকে, একটা গ্লোবিন অণু 4টা পলিপ্যাপটাইড চেইন বহন করতে পারে। একটা লোহিত রক্তকণিকা 4 অণু অক্সিজেন বহন করতে পারে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, অর্থাৎ 4 মাস প্রায়। লোহিত রক্তকণিকার ধ্বংস হয় প্লিহায়, যেটাকে ইংরেজিতে স্প্লিন বলা হয়। লোহিত রক্তকণিকা যদি 50 লক্ষের কম হয় প্রতি ঘন মিলিমিটার রক্তে, 50 লক্ষের 25% কম হয়, তখন অ্যানিমিয়া হিসেবে বলা হয়, অর্থাৎ রক্তশূন্যতা। একটা রোগের নাম রক্তশূন্যতা। কি বললাম? 50 লক্ষের 25% কম হলে তার অ্যানিমিয়া হিসেবে বলা হয়, রক্তশূন্যতা হিসেবে বলা হয়। কিন্তু যদি 65 লক্ষের বেশি হয়, তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। 65 লক্ষের বেশি হলে তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটাও একটা রোগের নাম। লোহিত রক্তকণিকাকে যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব একটা লোহিত রক্তকণিকার মধ্যে 60 থেকে 70 ভাগ থাকে পানি, 10 ভাগ থাকে অন্যান্য পদার্থ। তার মধ্যে ওই 10 ভাগের মধ্যে 90 ভাগ থেকে হিমোগ্লোবিন, আর বাকি থাকে তোমার অন্যান্য কঠিন পদার্থ, যেমন পটাশিয়াম, ফসফরাস, লিপিড ইত্যাদি। লোহিত রক্তকণিকার মৃত্যু হয় কোথায় বললাম? স্প্লিনের মধ্যে, প্লিহার মধ্যে। এটা উৎপত্তি হয় কোথায় সেটাও বললাম, যে স্টেম সেলের মধ্যে এর উৎপত্তি হয়। অর্থাৎ স্টেম সেল কোথায়? অস্থিমজ্জার স্টেম সেল থেকে, স্টেম কোষ থেকে এর উৎপত্তি হয়। এখন আসো লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা বললাম যে ফুসফুস থেকে অক্সিজেন বহন করে কোষে কোষে নিয়ে যায়। কেমনে করে? লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিন মানে হিমো আর গ্লোবিন, আয়রন আর প্রোটিন মিলে হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন, অক্সিজেনের সাথে ক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন হয়। এই অক্সিহিমোগ্লোবিন করে কোষে কোষে নিয়ে যায়, নিয়ে ওখানে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কোষে কোষে পৌঁছায় দেয়। আর এই লোহিত রক্তকণিকা বিলোরবিন, বিলোভার্ডিন উৎপন্ন করে। লোহিত রক্তকণিকার প্রাচীরের অন্তঃপ্রাচীর, প্লাজমা প্রাচীরের অ্যান্টিজেন রক্তের গ্রুপিং এর জন্য দায়ী, অর্থাৎ রক্তের গ্রুপিং করা হয় এটার উপর ভিত্তি করে। এরপরে লোহিত রক্তকণিকা রক্তের অম্ল ক্ষারত্বের
বজায় রাখে। তাহলে আমরা লোহিত রক্তকণিকার কয়টা কাজ পাইলাম? 4টা কাজ পাইলাম। অর্থাৎ একটা পেলাম কি অক্সিজেন বহন করা, আরেকটা পাইলাম বিলিরুবিন বিলোভার্ডিন উৎপন্ন করা, আরেকটা পাইলাম এর প্রাচীরের যে প্লাজমা প্রাচীরের অ্যান্টিজেন গ্রুপিংয়ের জন্য দায়ী, আরেকটা পাইলাম রক্তের সান্দ্রতা রক্ষা করে, রক্তের বাফারটাও লোহিত রক্তকণিকায় মেইনলি মেনটেন করে থাকে। এরপরে চলো আমরা লোহিত রক্তকণিকার পরে শ্বেত রক্তকণিকায় না গিয়ে, শ্বেত রক্তকণিকাটা একটু বড় আমরা দেখতে পাচ্ছি, আমরা চলে যাচ্ছি অনুচক্রিকায়। অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, যার বৈজ্ঞানিক নাম থ্রম্বোসাইট, যার ইংরেজি নাম হচ্ছে প্লাটিলেটস। প্লাটিলেটস আমরা দেখি যে দেহে প্লাটিলেটস কম হলে রক্তক্ষরণ হয়, রক্তপাত বন্ধ হয় না, তখন মানুষের মৃত্যু পর্যন্ত হয়। আমরা আমাদের সমাজে দেখছিলাম ডেঙ্গু রোগ, এই রোগ প্লাটিলেটস যখন কমে যায় তখন এই ডেঙ্গু রোগ হয় আমরা বলছিলাম। এই সেতুর অর্থ অনুচক্রিকা, দেখো অনুচক্রিকা থাকে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তে। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। ঘন বলতে আমরা বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে ঘন কিউব বলি, অর্থাৎ 1 ফোঁটার চেয়েও কম রক্তের মধ্যে। সেগুলো প্লাটিলেটস থাকছে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ, যেখানে আমরা লোহিত রক্তকণিকা পাচ্ছি কত 50 থেকে 55 লক্ষ। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি পরিমাণে কম। আর এর আয়ুষ্কাল, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল আমরা বলছিলাম 120 দিন বা 4 মাস, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 3 দিন। শ্বেত রক্তকণিকাও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিছু জীবাণু ভক্ষণ করে থাকে। তাহলে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকার অন্তত নিউক্লিয়াস থাকে না, এটার মধ্যে মিল দেখো। কিন্তু লোহিত রক্তকণিকার নির্দিষ্ট আকার আছে যেটা শ্বেত রক্তকণিকায় না। আমি একটু শ্বেত রক্তকণিকার একটা চিত্র এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। শ্বেত রক্তকণিকা না, অনুচক্রিকা, আমি ভুল বলে ফেললাম, সরি। অনুচক্রিকা দেখো, এটা আকারে ছোট এবং এর নিউক্লিয়াস নাই। এই অনুচক্রিকার সংখ্যা বলছিলাম আগে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। আর এটা উৎপন্ন হয়, অনুচক্রিকা উৎপন্ন হয় অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে। আমি আবার বলছি, একটুখানি খেয়াল করো, মেগা ক্যারিওসাইট কোষ। নামটা লিখে দিতে পরীক্ষায় আসে প্রায় সময়, এই জন্য মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট কোষ থেকে অনুচক্রিকা তৈরি হয়। প্রশ্ন আসে অনুচক্রিকা থেকে তৈরি হয়, অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে অনুচক্রিকা তৈরি হয়। মেগা ক্যারিওসাইট কোষ কোথায় থেকে? অস্থিমজ্জার। অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে শ্বেত রক্তকণিকা তৈরি হয়। এটার আয়ুষ্কাল বলছে 2 থেকে 3 দিন। এটা সংখ্যা বলছে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, মাঝখানে একটা ক্রোমোজোম, এর মধ্যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। এটার মেইন প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা, অর্থাৎ রক্তকে জমাট বাঁধা। দেহের কোনো স্থান কেটে গেলে, ক্ষত হলে সেখানে যে রক্ত পড়ে সেই রক্তকে রক্তপাত বন্ধ করাই হচ্ছে এই অনুচক্রিকার প্রধান কাজ। এখন আসো
আমরা অনুচক্রিকার আরও কাজ সম্বন্ধে একটু জানি। তোমাদেরকে তো বললামই যে অনুচক্রিকা রক্ততঞ্চন বন্ধ করে। হ্যাঁ, এরপরে আসো অনুচক্রিকা রক্তনালীকে সংকুচিত করে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এরপরে অনুচক্রিকা আমি একটু বলি, অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে কি করছে, রক্ত তঞ্চন করে, অর্থাৎ সে হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তকে জমাট বাঁধায়, রক্তক্ষরণ বন্ধ করে। এরপরে সেরাটোনিন নিঃসরণ করে সে রক্তনালীর সংকোচন করে থাকে, আর রক্তনালীর ক্ষতস্থান পুনর্গঠন করে থাকে। অর্থাৎ রক্তনালী ছিঁড়ে গেলে সেটা আবার পুনর্গঠন করার কাজটাও অনুচক্রিকা করে থাকে। আর অনুচক্রিকা ফ্যাগোসাইটিক পদ্ধতিতে কার্বন অণু ও ভাইরাস ভক্ষণ করে থাকে। তাহলে আমরা দেখি একটুখানি অনুচক্রিকার কাজ কয়টা পাইলাম। একটা পাইলাম রক্ততঞ্চন, আরেকটা পাইলাম রক্তনালীকে সংকোচন করা, আরেকটা পাইলাম রক্তনালীর ক্ষতস্থান রিপেয়ার করা, পুনর্গঠন করা, আরেকটা পাইলাম কি সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করছে, কার্বন অণু ও ভাইরাস এবং অন্যান্য পদার্থ ভক্ষণ করে দেহকে রোগমুক্ত রাখতেও সহায়তা করে। এরপরে আমরা চলে যাচ্ছি তোমার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা, যেটা সংখ্যায় থাকে খুব কম, ৬,০০০ থেকে ৮,০০০ প্রতি ঘন মিলিমিটার রক্তে, গড়ে প্রায় ৭,৫০০। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে আমাদের সাধারণ জনগণের তুলনায় পুলিশের সংখ্যা খুব কম। অনুরূপভাবে আমাদের শরীরে অন্যান্য রক্তকণিকার তুলনায় শ্বেত রক্তকণিকার সংখ্যা খুব কম। দেখো আমরা লোহিত রক্তকণিকা ৫০ থেকে ৫৫ লাখ, অনুচক্রিকা প্লাটিলেটস অনুচক্রিকা ২.৫ লাখ থেকে ৫ লক্ষ, আর সেখানে শ্বেত রক্তকণিকা থাকতেছে ৬,০০০ থেকে ৮,০০০। এই শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, যেটা আমাদের আগের দুটো রক্তকণিকায় ছিল না। লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকায় নিউক্লিয়াস নাই, শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস আছে। আর এই শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ভক্ষণ করে দেহকে জীবাণুমুক্ত করে, তাই একে দেহের সৈনিকও বলা হয়। এখন আসুন শ্বেত রক্তকণিকার প্রকার। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসের গঠন সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং কার্যকারিতার উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। খেয়াল করো, দানাদার শ্বেত রক্তকণিকা, অদানাদার শ্বেত রক্তকণিকা, যাকে ইংরেজিতে বলা হয় গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে দানাদার, এক গ্র্যানুলোসাইট মানে অদানাদার। দানাদার শ্বেত রক্তকণিকা, এখন আসি দানাদার শ্বেত রক্তকণিকা কাকে বলে কি। দানাদার শ্বেত রক্তকণিকা তার সাইটোপ্লাজমে দানার রঞ্জক পদার্থের উপর আকর্ষণের উপর ভিত্তি করে তাকে আমরা তিন ভাগে বিভক্ত করি: নিউক্লিয়াসের গঠন এবং সাইটোপ্লাজমে রঞ্জক পদার্থের আকর্ষণের উপর ভিত্তি করে। একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসোনোফিল, বেসোফিল। দেখো বোর্ডের মধ্যে আমি ছকে করে দিয়েছি, নিউট্রোফিল, ইওসোনোফিল, বেসোফিল। দানাদার শ্বেত রক্তকণিকাকে তিন ভাগে ভাগ করছে। নামগুলো একটু কঠিন, একটু মন দিলে ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। আমি আশা করবো ক্লাসেই তোমাদের অর্ধেক শেখা হয়ে যাবে, বাকিটা বাসায় নেই। মনে মনে উচ্চারণ করো আমার পক্ষে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। নিউট্রোফিল, উচ্চারণ শুদ্ধ হলে বানান শুদ্ধ। নিউট্রোফিল, ইওসোনোফিল, বেসোফিল। নিউট্রোফিল থেকে ৬০ থেকে ৬৫ ভাগ, ইওসোনোফিল থেকে ২ থেকে ৩ ভাগ, আর বেসোফিল থাকে ০.০
সম্বন্ধে আমরা একটুখানি জানি। নিউট্রোফিল এটা এটার আকারে মোটামুটি বড়। এটা আমি একটুখানি এঁকে দেই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। নিউট্রোফিল এটা নিউক্লিয়াস 3 থেকে 7 খণ্ড বিশিষ্ট হতে পারে এবং রঞ্জক পদার্থ দিলে এ বর্ণ নিরপেক্ষ প্রকৃতির। এর ব্যাস হচ্ছে 10 থেকে 12 মাইক্রোমিটার। এটা সংখ্যায় থাকে, আমি এখানে দিছি 60 থেকে 65%। এটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে দেহকে রোগমুক্ত করে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে অ্যামিবার মতো ঘনপথ বের করে ঘনপথের মাধ্যমে জীবাণুগুলোকে দেহের মধ্যে প্রবেশ করিয়ে গহ্বর সৃষ্টি করে গহ্বরের মধ্যে এনজাইম মিশ্রিত করে জীবাণুকে ধ্বংস করা। এই জীবাণু ধ্বংস করা এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করছে? জীবাণু ভক্ষণ করে দেহকে জীবাণু মুক্ত করে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, ফ্যাগোসাইটিক কোষ নিউট্রোফিল। এরপরে আসো ইওসিনোফিল। ইওসিনোফিল এটা নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট। রঞ্জক পদার্থ দিলে এটা লাল বর্ণ ধারণ করে। এটার ব্যাসও 10 থেকে 12 মাইক্রোমিটার। আবার বলছি, ওর ব্যাস 10 থেকে 12 মাইক্রোমিটার। নিউট্রোফিলের ব্যাসও 10 থেকে 12 মাইক্রোমিটার। ইওসিনোফিলের ব্যাসও 10 থেকে 12 মাইক্রোমিটার। ঠিক আছে? এরপরে আসো ইওসিনোফিলের কাজ। ইওসিনোফিল কি কাজ করে? এটা আমি এখানে লিখেছি, দেখো, এন্টি অ্যালার্জি, অর্থাৎ অ্যালার্জি জীবাণু দেহের মধ্যে প্রবেশ করতে দেয় না। কে? ইওসিনোফিল। অর্থাৎ আমাদের নাকের কাছে যখন অ্যালার্জি জীবাণু আসে তখন আমাদের কি হয়? হাঁচি আসে। তার মানে সেই জীবাণুটাকে দূরে ঠেলে দিচ্ছে। আবার ইওসিনোফিল কম হলে তাহলে আমরা অ্যালার্জিতে আক্রান্ত হয়ে যাই, রোগাক্রান্ত হই। আবার বেশি হলেও এটা কিন্তু রিয়াকশন করে। তাহলে আমরা ইওসিনোফিল সম্বন্ধে জেনে গেলাম। কি কি জানলাম? ইওসিনোফিল হচ্ছে রঞ্জক পদার্থে দিলে লাল বর্ণ ধারণ করে। এটা অম্লধর্মী, আর এটার সংখ্যা 2 থেকে 3%। এটার ব্যাস 10 থেকে 12 মাইক্রোমিটার, আর এটা অ্যান্টি অ্যালার্জি। এরপর চলো বেসোফিল। বেসোফিল এখন সংখ্যায় খুব কম থাকে। এটা 0.4 থেকে 0.5% থাকে। এর নিউক্লিয়াস, আমি এখানে একটা চিত্র আছে, দেখো, ওর নিউক্লিয়াস কিন্তু বৃত্তাকার, 2 খণ্ড থেকে অনেকটা খণ্ডের মতো হয়ে বৃত্তাকার হয়ে যায়। এ কিন্তু রঙিন পদার্থ দিলে নীল বর্ণ ধারণ করে। কে? বেসোফিল। এবং ওর আকার, ওর সংখ্যা খুব কম থাকে, বললাম 0.6 থেকে 0.4 থেকে 0.5% এর সংখ্যা থাকে।
এর আকারও তোমার 6 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ যেখানে 10 থেকে 12 ছিল সেখানে ও থাকতেছে 6 থেকে 8 বা 10 মাইক্রোমিটার। আচ্ছা, এরপরে বেসোফিলে কাজে আসে। বেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে জমাট বাঁধতে, রক্তনালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দান করে। আবার হচ্ছে কি আপনার বেসোফিল কি কাজ করে? বেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তনালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দান করে। আর বেসোফিল তোমার হিস্টামিন নিঃসরণ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে আসো একটা গেল কি দানাদার শ্বেত রক্তকণিকা। এখন আসতেছি আমরা অদানাদার শ্বেত রক্তকণিকা। অদানাদার শ্বেত রক্তকণিকাকে দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানের মধ্যে বোর্ডের মধ্যে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইটের পরিমাণ 20 থেকে 25% থাকে, মনোসাইটের পরিমাণ থাকে 6 থেকে 8%। একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইটে আমি একটুখানি লিম্ফোসাইটে একটু আঁকি, তাহলে তোমাদের করতে একটু সুবিধা হবে। দেখো লিম্ফোসাইটের নিউক্লিয়াস বেশ বড়, অখণ্ডায়িত, সাইটোপ্লাজম অল্প। এটাকে বর্ণনার সুবিধার জন্য 2 ভাগে ভাগ করা হয় এই লিম্ফোসাইটকে। দেখো লিম্ফোসাইট অর্থাৎ আমরা রক্তের মধ্যে 2 রকম লিম্ফোসাইট দেখতে পাই। একটা হচ্ছে বি টাইপের লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি টাইপের লিম্ফোসাইট। অর্থাৎ বি টাইপের লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হচ্ছে, অস্থিমজ্জার ভিতরে পরিপূর্ণ হচ্ছে। আর টি টাইপের লিম্ফোসাইট অস্থিমজ্জার বাইরে টি ধরনের গ্রন্থির মধ্যে পরিপক্ক হয়। তোমাদের বইতে এর বেশি আর নাই, এটুকুই বি টাইপ আর টি টাইপ সম্বন্ধে। তোমাদের আরো অনেক সিলেবাস আছে, অনেক করতে হবে, তাই আমরা আর বেশিতে যাচ্ছি না। এখন আসলে লিম্ফোসাইটের কাজ। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে দেহকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে থাকে। তাহলে অ্যান্টিবডি কে তৈরি করছে? লিম্ফোসাইট তৈরি করছে। এরপরে আসো মনোসাইট, যেটা তোমার আকারে একটু ছোট হয়, তুলনামূলকভাবে সংখ্যায়ও একটু কম থাকে। আমি এখানে লিখে দিয়েছি 6 থেকে 8% থাকে মনোসাইট। এই মনোসাইটের নিউক্লিয়াস প্রথমে গোল হয়ে তারপরে বৃত্তাকার বা অশ্বক্ষুরাকৃতি হয়। তাহলে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। দেখো নিউট্রোফিলের নিউক্লিয়াস 3 থেকে 7 খণ্ড বিশিষ্ট, ইওসিনোফিল 2 খণ্ড বিশিষ্ট, বেসোফিল অনেকটা বৃত্তাকৃতির 2 খণ্ডের মতো। এরপরে লিম্ফোসাইট নিউক্লিয়াস অখণ্ডিত গোলাকার, যেটার মধ্যে সাইটোপ্লাজম কম থাকে। এরপর মনোসাইট, যেটা নিউক্লিয়াস অশ্বক্ষুরাকৃতি বা বৃত্তাকার হয়ে থাকে। এবার সব মনোসাইটের কাজ। মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে দেহকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে। তাহলে আমরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করার 2টা কোষ পাচ্ছি শ্বেত রক্তকণিকার মধ্যে। একটা হচ্ছে কি তোমার নিউট্রোফিল
পাচ্ছি মনোসাইট, একটা পাচ্ছি নিউট্রোফিল, আরেকটা পাচ্ছি কি মনোসাইট। তাহলে এখন আসো আমরা শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজ, তাহলে কাজের মধ্যে আমরা 1 নম্বরে দিতে পারি তোমার নিউট্রোফিল আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ভক্ষণ করে দেহকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে। এরপরে পাচ্ছি বেসোফিল 2 নম্বরে শ্বেত রক্তকণিকার কাজে। 1 নম্বর পাইলাম যে দুটো কণিকা তোমার নিউট্রোফিল আর মনোসাইট জীবাণুকে কি করছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ভক্ষণ করে দেহকে রোগ আক্রমণ থেকে রক্ষা করছে। এরপরে পাচ্ছি তোমার বেসোফিল। বেসোফিল কি করছে দেখো, এই যে বেসোফিলের চিত্র আমি এখানে তোমাদেরকে বেসোফিল দিয়েছি, যে সে হিস্টামিন নিঃসরণ করে এবং হেপারিন নিঃসরণ করে। হেপারিন কি করে, রক্তনালিকার মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে। এই হিস্টামিন দেহকে প্রতিরক্ষা করে, রোগ আক্রমণ থেকে রক্ষা করে। এরপর ইউসোনোফিল। ইউসোনোফিল ইউসোনোফিল কি কাজ করছে, ইউসোনোফিল অ্যান্টি অ্যালার্জিক বলছিলাম আমি, অ্যালার্জি জীবাণুকে ধ্বংস করে। দেহের মধ্যে অ্যালার্জি জীবাণু প্রবেশ করলে সে তাকে বের করে দেয়, ধ্বংস করে দেয় এবং কৃমির লার্ভাও সে ধ্বংস করে থাকে, ইউসোনোফিল। আর তোমার নিউট্রোফিলও কিছু বিষাক্ত পদার্থ নিঃসরণ করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় থাকে। তাহলে দেখো আমরা সেটা রক্তকণিকার কাজটা আরেকটু এরপরে একটা হচ্ছে নিউট্রোফিল আর মনোসাইট, 1 নম্বর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। 2 নম্বরে দিলাম আমরা বেসোফিল, হিস্টামিন আর হেপারিন নিঃসরণ করে। হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, হিস্টামিন রোগ আক্রমণ থেকে রক্ষা করে। ইউসোনোফিল অ্যালার্জি জীবাণু প্রবেশ করতে দেয় না এবং কৃমি লার্ভা ইত্যাদি বিষাক্ত কণাকে ধ্বংস করে। এরপর লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি নিঃসরণ করে দেহকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে থাকে। তাহলে আমাদের শ্বেত রক্তকণিকার কাজ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে অল্প একটুখানি পড়াবো রক্ততঞ্চন, বেশি পড়াবো না, অল্প একটু রক্ততঞ্চন বা রক্তপাত কাকে বলে। আমরা যে পড়ছিলাম অনুচক্রিকা বা থ্রম্বোসাইট যে রক্ততঞ্চন করে থাকে, রক্তপাত বন্ধ করে থাকে, সেই রক্ততঞ্চন কি? রক্ততঞ্চন হচ্ছে দেহের কোনো স্থান যদি কেটে যায়, সেই কাটা অংশে যে রক্তপাত হয়, সেই রক্তপাতটা যে বন্ধ হয়, এটাকে বলা হয় রক্ততঞ্চন। এই প্রক্রিয়াটা কেমনে হয়? এই প্রক্রিয়াটা হয় রক্তরস বা প্লাজমা যেটা, তার মধ্যে যে ফাইব্রিনোজেন প্রোটিন থাকে, সেই ফাইব্রিনোজেন প্রোটিনটা বাতাসের সংস্পর্শে এসে ফাইব্রিন সূত্র তৈরি করে। এই ফাইব্রিন সূত্রগুলো প্রোটিন সূত্র, এগুলো একটার সাথে একটা লেগে একটা জালক বা ন্যাট তৈরি হয়। এই জালক বা ন্যাটের মধ্যে রক্ত কণিকাগুলো আটকে যায়, তখন রক্তপাত বন্ধ হয়ে যায়। এই রক্তপাত বন্ধ হলে আমরা দেখতে পাই রক্তের মধ্যে কিছু তরল দেখি, হলুদ বর্ণের কিছু তরল। এই হলুদ বর্ণের তরলগুলো কি? এগুলাকে সিরাম বলা হয়। দেখো আমরা আরেকটা শব্দ পাইলাম সিরাম, আরেকটা শব্দ কি পাইলাম? সিরাম। এটা কিন্তু তরল। সিরাম আর প্লাজমা একই জিনিস। সিরাম হচ্ছে যেটার মধ্যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম ইত্যাদি থাকে না, আর প্লাজমার মধ্যে এগুলো থাকে। তাহলে আমরা সিরাম আর প্লাজমার পার্থক্যটা করে ফেললাম। এখন একটুখানি আমি তোমাদেরকে রক্ততঞ্চন প্রক্রিয়াটা একটু বলতে চাই। রক্ততঞ্চন প্রক্রিয়াটা দেখো, যখন ক্ষতস্থান কেটে যায়, তখন ক্ষতস্থানের অনুচক্রিকাগুলো ভেঙে গিয়ে বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন তৈরি হয়। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে হেপারিনকে নষ্ট করে দেয়। হেপারিন নষ্ট হওয়ার ফলে রক্তের প্রোথ্রম্বিনের সাথে ক্রিয়া করে থ্রম্বিন এনজাইম তৈরি হয়। এই থ্রম্বিন এনজাইম ফাইব্রিনোজেনের সাথে ক্রিয়া করে ফাইব্রিন সূত্র তৈরি করে। এই ফাইব্রিন সূত্র একটার সাথে একটা লেগে কি হয়? জালক হয়।
ওই জালকের মধ্যে রক্তকণিকাগুলো আটকে যায়। রক্তকণিকা আটকে যায়, তখন রক্তপাত বন্ধ হয়। আমি যদি একটু সময় পাই একটুখানি একটা চিত্র এঁকে দিতে চাচ্ছি, খুব হালকাভাবে, খুব তাড়াতাড়ি। ফাইব্রিন জালক, ফাইব্রিন জালক, প্রোটিন অ্যান্ড আর রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আমি সংক্ষেপে তোমরা বোঝার জন্য লোহিত রক্তকণিকা আর নিচে এটা শ্বেত রক্তকণিকা। আমরা বুঝতে পারছি লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজমের মধ্যে দানা আছে। লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজমের মধ্যে দানা আছে। আর শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে। এই রক্তকণিকাগুলো রক্ত জালকের মধ্যে আটকে আছে। এই ফাইব্রিন জালকের আটকে পড়া রক্তকণিকা চিত্র এটাই বোঝাচ্ছে। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আজকে আমার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আশা করি তোমরা পড়াটা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা রক্তের হৃৎপিণ্ডের গঠন আর রক্তের হৃৎপিণ্ডের নানান রোগসমূহ, রক্তের গ্রুপ, RH ফ্যাক্টর ইত্যাদি করব। ধন্যবাদ সবাই।